আমার ভাই সাজিদুল ইসলাম সুমন, উনি ৩৮ নম্বর ওয়ার্ড তৎকালীন বিএনপির জেনারেল সেক্রেটারি ছিলেন। আর হচ্ছে সুমন ভাইকে ২০১৩ সালের 4th অফ ডিসেম্বর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 1 তুলে নিয়ে যায় বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে, এবং ভাইয়ের সাথে আরও ৫ জন ছিলেন ওনার বন্ধুরা। টোটাল ৬ জনকে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে নিয়ে যাওয়া হয়, এবং ওই দিনই রাতে, অনেক রাতে, মানে ৫ তারিখ রাত পরে ২টার দিকে আমাদের শাহিনবাগ এলাকা থেকে আরও ২জনকে তুলে নিয়ে যাওয়া হয়, আদনান আর কায়সার। তো টোটাল ৮ জনকে, এবং ওই সময় দেখেছে যে রাস্তায় গাড়িতে সুমন ভাই ছিলেন, তার ওদেরকে বাসা থেকে, পরিবারের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। সেই জায়গায় আসলে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক যখন তুলে নিয়ে যাওয়া হয়, প্রথম দিকেই আমাদের একটা আশা ছিল যে না, হয়তো জিজ্ঞাসাবাদ করবে, বা যেহেতু পলিটিক্যাল কোনো রিজনে ধরে নিয়ে যেতে পারে। ইলেকশন পূর্ববর্তী সময়টা ২০১৪ ৫ই জানুয়ারি যে ইলেকশন, তার পূর্ববর্তী সময়। তো সেই সময়টাতে অনেক গুম খুন হয়, আপনারা জানেন, অনেক অ্যারেস্ট হয়। আমাদের কেসটাও একটা তার মধ্যে। তো আমার ভাইকে যখন নিয়ে যায়, তখনও আমরা জানি না যে আসলে গুম ব্যাপারটা কি, বা কেন অবৈধভাবে ইলিগাল কাস্টডিতে মানুষকে নিয়ে যাওয়া হবে। আমরা কখনো তো এরকম কিছু দেখিনি আমার দেশে, এরকম আইনের প্রয়োগ বা এরকম ব্যবস্থা থাকতে পারে, এরকম মানবাধিকার লঙ্ঘনের এত বড় অপরাধ হয়, এটা আসলে আমাদের সাধারণ পরিবারগুলোর মধ্যে পরিচিত ছিলাম না আমরা। কিন্তু যখন দেখবেন ইলেকশন হয়ে গেল, তারপরেও ছাড়ছে না, এবং প্রত্যেকবারই ডিনাই করছে ফ্যামিলিগুলোকে। যখন যাচ্ছে জানতে, তখন পর্যন্ত তারা ডিনাই করে যাচ্ছে এরকম কিছু করেনি র্যাব। আমরা মেনি টাইমস, যেগুলো হচ্ছে র্যাব হেডকোয়ার্টার বলেন, ডিজিএফআই, এজিএফ পুলিশ, হোম মিনিস্ট্রি, সবাইকে আবেদন দেওয়া হয়, দফায় দফায় আবেদন দেওয়া হয়, এবং প্রত্যেকটা ফ্যামিলি যখন কোনো উত্তর পায় না, তখন আমরা কিন্তু মামলা বা জেনারেল ডায়েরি কিছুই করা সম্ভব হয় না, কোনো মামলা অ্যাকসেপ্ট করে না। তো তখন দেখা যায় যে প্রথম হচ্ছে আমার মা 8টা ফ্যামিলি যে প্রথম তাদেরকে নিয়ে একটা প্রেস কনফারেন্স করে। প্রথম ক্যাম্পেইন সেখান থেকেই শুরু হয়। তো 8 জন দাঁড়ানোর পরে দেখা গেল যে আসলে পরিবার শুধু 8টা না, অনেক পরিবার, ঢাকার মধ্যে অনেক ফ্যামিলি তখন এসে আমাদের তখন থেকেই 14 থেকেই মায়ের ডাকের শুরু, ক্যাম্পেইনটা শুরু। তো সেইখান থেকে আমরা যেটা দেখলাম যে 14 যখন 30th অগাস্ট হলো, গুম হয়ে যাওয়া স্বজনদের স্মরণে আন্তর্জাতিক যে দিবস, তখন ওই প্ল্যাটফর্মে আমরা প্রায় 100 পরিবার, ভিকটিম পরিবার ছিল ওই প্রেস কনফারেন্সটাতে। তখন আমরা বুঝলাম যে আসলে সারা দেশে তার সংখ্যাটা অনেক বেশি। এবং আপনি জানেন ওই সময়টা শেখ হাসিনার রেজিমের সময় অনেক রেস্ট্রিকশন, অনেক ল এনফোর্সমেন্ট এজেন্সি, যখনই কোথাও দাঁড়াতাম, জায়গাগুলো ব্লক থাকতো, জায়গাগুলো বন্ধ থাকতো। তো সব সময় দেখা যেত যে আমাদের পক্ষে সম্ভব ছিল না কোথাও, মানে হাফ অ্যান আওয়ারও খুব দাঁড়িয়ে ক্যাম্পেইন করাটা বা ছবিটা নিয়ে দাঁড়িয়ে থাকা। তখন থেকে মায়ের ডাকের কাজ শুরু, এবং এই যে রাখায় এই অলমোস্ট 11 বছর শেষ হয়ে 12 বছরে চলে আসছি আমরা। এখনও কিন্তু মানুষগুলোর সন্ধানে 5ই অগস্টে দেখা গেছে যে না, আমরা নতুন বাংলাদেশে এসেছি। অনেক ছাত্র জনতার জীবনের বিনিময়ে যেটা আমরা পাই, অনেক আশা ছিল তখন। হয়তো শেখ হাসিনা চলে গেছে, এই রেজিম অপকর্মগুলো বন্ধ হচ্ছে, কিন্তু তার পরবর্তী সময়ে দেখলাম যে আমাদের ভয়ঙ্কর আশঙ্কাগুলো যেগুলো আরও বেশি বেড়ে যাচ্ছে, কারণ প্রত্যেক দিন যাচ্ছে, আমরা কিন্তু খবর পাচ্ছি না কোনো। তখন থেকেও আবার ক্যাম্পেইন করলাম, যখন ডিজিএফআইয়ের অফিসের সামনে যাওয়া, মিটিং করা, তাদের সাথে প্রত্যেকটা ল এনফোর্সমেন্ট এজেন্সিকে জানানো, উপদেষ্টা মণ্ডলীদেরকে জানানো, এবং পরবর্তীতে কিছু অ্যাকশন তারা নেয়। দেখেন, কমিশন হয়েছে একটা খুব দ্রুত সময়ের মধ্যে, কিন্তু কমিশন কোন প্রক্রিয়ায় যাবে, পরবর্তী পদক্ষেপগুলো কি হবে, কারণ প্রত্যেকটা ল এনফোর্সমেন্ট এজেন্সি কিন্তু জানে এইচ পার্টিকুলার কেসের মধ্যে কারা কারা জড়িত ছিল। প্রত্যেকটা কেসের ক্ষেত্রে তারা কিন্তু যদি স্বচ্ছ হয়, ন্যায়ের দিকে যায়, আমরা যেটা বলছি নতুন বাংলাদেশে আছি, সেই পরিস্থিতিতে কিন্তু জানা উচিত, মানুষগুলোকে ফেরত দেওয়া উচিত। সেটা তাদের পক্ষ থেকে তারা কিন্তু করেনি এখনো পর্যন্ত। 1 মাসের বেশি, দেখেন আপনি 5ই আগস্ট যদি ধরেন, আজকে আমরা 11 তারিখে, মোর দ্যান 1 মান্থ, কোনো প্রগ্রেস বা কোনো সন্ধান কিন্তু আমরা দেখি নাই, পাইও নাই। ভীষণ রকম ভয় কাজ করে যে আমরা আসলে সামনে কি দেখবো বা কি শুনবো। প্রত্যেকটা ফ্যামিলির প্রথম থেকেই চাওয়া ছিল যে সন্ধান চাই। এর পরবর্তীতে যেগুলো অ্যাড হলো, যে এই যে গুম, যখন 3 জন বের হয়ে আসলেন 5ই আগস্টের পরে, ব্যারিস্টার আরমান, আজমি, মাইকেল চাকমা, তাদের কাছ থেকে যখন শুনতেছি, তখন মনে হচ্ছে যে এই মানুষগুলা যে ভয়ঙ্কর রকমের বর্ণনা করছে, 5 বছর 3 মাস, 8 বছর ছিল সিক্রেট ডিটেনশন সেল, কবরের মতো সেল, সেই সেলগুলোর যে ভয়ঙ্কর বর্ণনা,
সেখানে মানুষ আসলে কিভাবে বেঁচে থাকে, কিভাবে থাকে। আর প্রতিটা পরিবার, অনেক পরিবার, লিস্টেড কেসই আমাদের কাছে ছিল মোর দেন 700। সেই 700 কেসের প্রত্যেকটার সন্ধান বা প্রত্যেকটার যথাযথ ইনভেস্টিগেশন কিন্তু সম্ভব হয়নি কখনোই। বাট লিস্টের বাইরে কিন্তু বহু কেস আছে যারা কিন্তু আগে রেইজ করেনি, ভয়ে চুপ করেছিল, জানতোই না যে কীভাবে আসতে হবে, বলতে হবে, আশা ছেড়ে দিয়েছিল। তো সেই মানুষগুলোও কিন্তু 5ই আগস্টের পরে কিন্তু আসছে সামনে, বলতে চাচ্ছি। অনেক আছে এরকম, এবং পুরো বাংলাদেশে কিন্তু খুঁজলে এই নাম্বারটা অনেক বেশিই হবে। তো আমরা সেই তালিকা বা সংখ্যাটা না, আমাদের কাছে মনে হচ্ছে যে যদি একজনও গুম হয়ে থাকে এই 5ই আগস্টের পরে, তাহলে সেই জবাবটাই আমরা কেন নিচ্ছি না, কেন পাইতেছি না, কেন আমাদেরকে দেওয়া হচ্ছে না। আর কমিশনের কাছে আমরা যেমন একটা কমিশন চেয়েছিলাম, নিরপেক্ষ তদন্ত থাকবে এবং পরবর্তী যেন বিচার প্রক্রিয়াটা আমরা যথাযথ পাই। তো কমিশনের কাছে ওইটাই আশা, এবং প্রত্যেকটা পরিবার যেন তাদের যত এভিডেন্স অর ডকুমেন্টেশন, ঘটনা বর্ণনা সব কিছু যেন প্রপারলি দেওয়া যায়। আমরা সেই দিকগুলো এখন কাজ করছি, সেগুলাতে প্রত্যেকটা পরিবার কাজ করছে, বাংলাদেশে ঢাকার বাইরে যারা আছে সবাই কাজ করছে। তো আমরা আশা করব হয়তো কমিশনটা, আমরা যত আশা নিয়ে 12 বছর ধরে যে আশাটা নিয়ে আছি, আসলে সেই জায়গাটায় যেতে পারবো, বিচারের জায়গায় যেতে পারবো, সন্ধানটা পাবো, যে পরিবার জানবে তার স্বজনের কি হয়েছে, এবং পরবর্তীতে যেই যারা এদের সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা, প্রত্যেকটা গুম হয়ে যাওয়া যে সিক্রেট ডিটেনশন সেলগুলোকে উন্মুক্ত করা, এবং পরবর্তী যেন এই প্রক্রিয়াটা যেন না থাকে, এই অবৈধভাবে যেন এত বড় মানবাধিকার লঙ্ঘন আর না হয় বাংলাদেশে। আর প্রত্যেকটা পরিবারকে যথাযথ রাষ্ট্রীয়ভাবে তাদেরকে যতটুকু বিচারের আওতায় আনা, তাদের ক্ষতিপূরণের যেই বিষয়গুলো, সেগুলো হয়তো পরবর্তীতে আরও প্রক্রিয়াতে আসবে। আর এখনকার যে অবস্থাতে আসলে আমরা দাঁড়ানো, গত 12 বছরের সবচেয়ে ক্রিটিক্যাল টাইমে আছি আমরা এখন। কারণ আমরা 5ই আগস্টের পরেও কিন্তু আমরা এখন সেই স্বাধীনতাটা পাচ্ছি না। আমরা যখন মেনশন করতে যাচ্ছি র্যাব নিচ্ছে, র্যাব নিয়ে গেল, তখন আর তারা জিডি বা মামলা নিল না। যে নিখোঁজ জিডি নিবে, মামলা নিবে। এবার আমাদের একটা হাইকোর্ট রিট হয়েছিল 2016-এ, ওইটারও কোনো শুনানি হয়নি। রুল হয়েছে। সবার সঙ্গে তো সব সময় হয়তো কথা হয় না, বাট কোনো না কোনো সময়, কারণ যেহেতু তালিকাতে আছে তাদের সাথে যোগাযোগ হয়েছিল। যদি কেউ বেঁচে থাকে তো তাদের সাথে পরিবারের অনেকে মারাও গেছে। অনেক পিতা, আপনারা দেখছি একটু আগে ছিল মুন্নার আব্বা, উনি মারা গেছেন, পারভেজের আব্বা মারা গেছেন, আদনানের আব্বা মারা গেছেন। তো অনেক মানুষ হয়তো আমাদের 12 বছর তো অনেক সময়। অনলি আর্নিং মেম্বার যেই ফ্যামিলিটার, তার পরিবারটা কিভাবে চলবে আসলে? সে তো অনলি আর্নিং মেম্বার ছিল, তার বাচ্চাটা যে 3 বার খাবে বা স্কুলে যাওয়ার মতো অবস্থাটা তো আসলে নাই। বাংলাদেশ পরিস্থিতি, তার একটা যখন এরকম একটা ফ্যাসিস্ট রেজিম থাকে, তখন দেখেন আমরা কিন্তু বাঁচার কোনো নিয়ে দাঁড়াতে পারি না, কথা বলতে পারি না। সেখানে ওদেরকে চালার জন্য এখন আমরা যেমন চাই বিচারের জায়গায় দাবি জানাই, আমরা ওদেরকে বলতেছি যে ওদের ক্ষতিপূরণের জায়গায় যান, বা ওদেরকে অ্যাটলিস্ট সামনে নিয়ে আসা হোক। তো সেই জায়গাগুলোয় বলার কিছু ছিল না। আর বারবারই বলি, এটা কিন্তু 5 মাস, 2 মাস, 3 মাসের ব্যাপার না, তো 12 বছর। তো একটা বাচ্চার জীবন থেকে কিন্তু 11 বছরের বেশি পার হয়ে গেছে। ও কোন সামাজিক পরিস্থিতি পার হয়ে এসছে, মেন্টাল যে ট্রমার মধ্যে দিয়ে এসছে, কোনো ফিনান্সিয়াল সাপোর্ট ছিল না। সেখানে আপনি কিভাবে বাঁচবেন? পুষ্টিকর খাবার তো পারে, বাঁচার জন্য যতটুকু খাওয়া অতটুকু তো হয়নি আসলে। আমরা আসলে কমিশনের কাছে খুবই আশাবাদী, কারণ 12 বছরের আন্দোলনের ফলে কিন্তু কমিশনটা, এবং এই ইন্টারিম গভর্নমেন্টের সময় আগে কিন্তু গুম বলে স্বীকারই করেনি। তো যথেষ্ট আশাবাদী আমরা, এবং আমরা চাই যে একটা খুব কার্যকরী ইফেক্টিভ ইনভেস্টিগেশন হোক, এবং সেই তদন্তের ভিত্তিতেই যেন আমরা বিচার প্রক্রিয়ায় যেতে পারি। খুবই আশাবাদী। যেহেতু কনভেনশনে সাইন করেছে, আইনটা তারা করবেই, কারণ আইন তো লাগবেই, সেই কাজও করছে। তো সেই আইনটাও হয়তো যখন আপনার বিচার প্রক্রিয়া শুরু হবে তখন তার মধ্যে চলে আসবে। আর আপনার ট্রাইব্যুনাল গঠন হয়েছে একটা, দেখেছেন, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল। তো সবগুলো পরিস্থিতিতে যেন এগিয়ে নিয়ে যাওয়া যায় বিচার প্রক্রিয়াটা, সেই চেষ্টাটাই করা হচ্ছে, এবং আশা করি ইনশাল্লাহ যে হয়তো কিছু জানতে পারবো।